সংস্কৃত নৃ শব্দ থেকে নারী শব্দের উৎপত্তি। আমি নারীবাদী নই, পুরুষকে গালাগাল করে মেল শোভিনিজম ব্যাখ্যায়ও আমি আগ্রহী নই। কিন্তু যে সমাজে নারীরা এখনও যৌতুকের শিকারে মৃত্যুবরণ করতে হয়, যে সমাজে ধর্ষণের শিকার হতে হয় মেয়েদেরকে, সেই সমাজে নারীরা আসলে কতখানি সাম্যতার অধিকার ভোগ করছে। 2017 সালে এসে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা, নারীরা আসলে কোথায় দাঁড়িয়ে আছে? যদিও অবরোধবাসিনী সুলতানার স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু স্বপ্ন আসলে আদৌ কতটা পূরণ হয়েছে? যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, এবং এই নারীদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে আজকে কথা বলবো। আমার সাথে যারা আছেন দর্শক পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন খুশি কবির, মানবাধিকার কর্মী, আছেন শিরিন বকুল, অভিনেত্রী, আছেন মেরিন নাজনীন, সংবাদ উপস্থাপিকা এবং ব্রডকাস্ট জার্নালিস্ট, মীরা মণ্ডল, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, জেবুন্নেসা, সহযোগী অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি ইশরাত জাহান, ব্যাংকে জব করি আর কি। শারমিন আক্তার, আছি বাংলাদেশ কমার্স ব্যাংকে। কুলসুম আক্তার বাপ্পি, আমি একটা বেসরকারি প্রাইভেট কোম্পানিতে আছি আর ব্র্যান্ড প্রমোটার হিসেবে। আমি শাকিলা সিমকি, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি সাদিয়া শিকদার, আমি একটা বেসরকারি কোম্পানিতে আছি ব্র্যান্ড প্রমোটার হিসেবে, সেলস গার্ল হিসেবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আসলে 2017 সালে এসে দাঁড়িয়ে খুশি আপা আপনার কাছেও আসবো, শিন বকুল আপা আপনাদের কাছেও আসবো। আপনারা নারী সমাজের প্রতিনিধি হিসেবে অনেক কাজ করছেন, অনেক বড় বড় বক্তৃতা দিচ্ছেন, কিন্তু আমি আসলে সাধারণ মানুষদের কাছে চলে যেতে চাই যারা কর্মজীবী, সে বিভিন্ন পেশায় থাকুক না কেন, সেটা সেলস গার্ল হোক, সেটা ইউনিভার্সিটি টিচার হোক, সেটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হোক না কেন। আসলে নারী হিসেবে আমরা অনেকে বলেন যে আমরা সমতার কথা বলি, আবার নারী হিসেবে বেশি অধিকারও পেতে চাই। সেটি আমি আপনাদের জীবন থেকে শুনতে চাই। আজকে এখানে আমি বলতে চাচ্ছি আমার জীবনেরই একটা অভিজ্ঞতা। সেটা হচ্ছে ঢাকা কলেজের সামনে দিয়ে আমি নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম, তো একটা ড্রাইভার এই টাইপের কেউ একজন মানে খুব বাজেভাবে অঙ্গভঙ্গি করছিল আর হচ্ছে খুব বাজে একটা মন্তব্য ছুড়ে দিয়েছিল। তো আমি কিছু দূর হেঁটে গেলাম, চুপচাপ হেঁটে গেলাম, ভাবলাম যে থাক কিছু বলবো না, এদেরকে বলেও লাভ নেই। পরে আবার ভাবলাম যে কিছু না বলে এদেরকে ছেড়ে দেওয়াটাও আমাদের ঠিক হবে না, কারণ আজকে আমি চুপ থাকবো, এর পরে আরেকদিন আরেকটা মেয়েকে এভাবে বলবে। তো আমি গেলাম, সাথে সাথে পাশে দেখলাম একটা সার্জেন্ট দাঁড়িয়ে আছে, আমি ওনাকে গিয়ে বললাম। তারপরে ওনাকে ডেকে নিয়ে আসলেন, নিয়ে এসে আমি যে গাড়ির যে মালিক, উনি সম্ভবত মার্কেটের ভিতরে ছিলেন, ওনাকে আবার ডেকে নিয়ে এসছে, মালিককে নিয়ে এসে তারপরে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে বললাম। ভদ্রমহিলা শুনলেন, সব কিছু শুনে উনি বললেন যে আমি ওকে আজকেই ছেড়ে দিব। অ্যাটলিস্ট আপনি প্রতিবাদটা করতে পেরেছেন। প্রতিবাদটা করার একটু সাহসটা পেয়েছিলাম। হয়তো আপনি এই বয়সে এসে প্রতিবাদ করতে পেরেছেন, কিন্তু একটা 12 বছরের মেয়ে বা একটা 16 বছরের মেয়ে, তারা আসলে কতটা প্রতিবাদ করতে পারে আমি জানি না। আমি আপনাদের অভিজ্ঞতাগুলো একটু শুনি। আমরা যেখানে জব করি সেখানে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে সেলসম্যান। সেখানে আমাদের অনেক কাস্টমারদের সাথে কনভিন্স করতে হয়। সে পর্যায়ে অনেক কাস্টমার, অনেক ছেলেরা অনেক খারাপ মন্তব্য করে থাকে। যেমন কীরকম? যেমন হচ্ছে আমি তাকে যদি কোনো প্রোডাক্ট সম্বন্ধে কোনো কনভিন্স করতে যাই, নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে, এরপর ব্যক্তিগত বিষয় নিয়ে উৎসাহী হয়ে ওঠে। হ্যাঁ, অন্য ধরনের একটা মন্তব্য করে বসে। এভাবে নানান সমস্যা আমাদের পোহাতে হয়। আর আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, বাসে উঠি, সেখানেও আমাদের হচ্ছে অনেক ধরনের প্রবলেম হয়, কারণ কেউ সিট ছাড়তে চায় না, সে ধরনের প্রবলেম। অথবা হচ্ছে গাড়িতে উঠতেছি, অনেক জ্যাম, দূরিয়ে দূরিয়ে উঠা লাগতেছে, সে পর্যায়েও অনেক লোক বলে যে মেয়েগুলো উচ্ছৃঙ্খল। আসলে তো আমরা উচ্ছৃঙ্খল নয়, আমরা তো এভাবে তাড়াহুড়াভাবে কর্মের জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। আমি একটু আপনার কাছে যেতে চাই। আমাদের মার্কেটিং লাইনে যে সেকশনগুলো আছে, একটা সুপার শপে অবশ্যই পার্সোনাল কেয়ারের যে সেকশনটা আছে, সেখানে অনেক সময় যেটা মেয়েদের দরকার বা মেয়েরা এটা এসে নিয়ে গেলেও চলে, কিন্তু সেখানে অনেক সময় অনেক বকাটে বা উশৃঙ্খল ছেলেরাও আসে, এসে নানান ধরনের আমাদের পার্সোনাল কেয়ারের বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা আমাদেরকে প্রিজিং করে। ঠিক আছে, তখন হয়তো বা যদি আমরা আমাদের অন্তর্বাস জাতীয় জিনিসগুলোতে তারা আসলে বেশি আগ্রহ প্রকাশ করে, যখন আমরা আমাদের ম্যানেজমেন্টকে এটা নিয়ে কমপ্লেন করব, দেন হচ্ছে গিয়ে তারা ওই কথাটাকে মিথ্যা করে, মানে আমাদের মিথ্যাবাদী বানিয়ে দেয়, দেন হচ্ছে গিয়ে আমরা আমাদের ম্যানেজমেন্টের কাছে মানে ভুল সাব্যস্ত হই। এই ঘটনা আপনাকে ফেস করতে হয়েছে? হ্যাঁ। তারপর তো এভাবে হচ্ছে আমার যে জব সেকশনে এরকম চলতেছে, প্লাস আমাদের
যেখানে জব প্লেসটা অনেক দূরে বাসা থেকে, যাওয়ার সময় অনেক প্রবলেম ফেস করতে হয়। লাইক গাড়িতে উঠতে গেলে ড্রাইভার গাড়িটা ঠিক মতন থামাচ্ছে না, দৌড়ে গিয়ে উঠতে হয়, প্লাস ওখানে উঠতে গিয়ে অনেক সময় ব্যথাও পাই বা কোনো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। আমি একদিন বাসে করে যাচ্ছিলাম, আমার সাথে আমার এক কলিগ ছিল। সে পর্যায়ে আমি দৌড়ে আগে উঠে গেছি, ওই টাইমে আমার কলিগ পেছন থেকে উঠতেছে। সো সে ছেলেটার হয়তো বা রুল ছিল যে আমরা যখন উঠতেছি তখন আমাদেরকে কিছু একটা গায়ে টাচ করা, সেক্ষেত্রে আমাকে পারেনি। সে ওই আমার কলিগ যে পেছনে উঠেছে তার কোমরে আপনার একটু টাচ করেছে। টাচ করার সাথে সাথে এর মধ্যে আমাকে সিটে বসে গেছি, আমাকে বলছে যে ও আমার গায়ে টাচ করছে। সে তখনও ছেলেটা গাড়িতে দাঁড়িয়েছিল ঝুলন্ত অবস্থায়। তখন আমি কিছু না বলে কি করব, আমি বললাম যে আপনি গাড়ি থেকে নেমে যান। সে বলল কেন? ঠাস ঠাস চট একটা মেরে দিছি। মেরে দেওয়ার পরে উনি উল্টা আমাকে কোয়েশ্চেন করতেছে কি কারণে। এরপর আমি ঠাস ঠাস আরও 2টা চর মেরে দিছি। তারপর আপনার গাড়ির যে অ্যাসিস্ট্যান্ট আছে সে তাড়াতাড়ি ওই লোকটাকে নামিয়ে দিয়েছে। এরপরে আমরা যে ভেতরের সিট থেকে বের হয়েছি প্রত্যেকটা পুরুষ একদম সাইড দিয়ে দিছে, একটা সাউন্ডও কেউ করেনি। তার প্রতিবাদ করলে সবাই তখন একটু আমরা যে এখন জব হয় করছি যার কারণে আমাদের এই সাহসটা আসছে, আগে কিন্তু আমাদের এই সাহসটা ছিল না। সে কি আপনারই কলিগ ছিল? হ্যাঁ, সে আমার কলিগ ছিল। তার ঘরের শত্রু বিভীষণ টাইপের হয়ে যায় আর কি। খুশি আপা, আমি একটু আপনার কাছে আসছি, তার আগে একটু ওনাদের কথাগুলো শুনতে চাই আগে। আমি নিজ উদ্যোগে ডিভোর্সি বা বিধবা যারা তাদেরকে মানসিকভাবে কাউন্সেলিংয়ের একটা চেষ্টা করে থাকি। তো কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের ডিভোর্স হয়, স্বাভাবিক। তো ডিভোর্স হওয়ার আগে তার যে সমস্যাগুলো ছিল, তার সে হাজব্যান্ডের কাছে খুব শারীরিক নির্যাতনের শিকার হতো। এই সমস্যা থেকে আসার আগে ও ভাবলো যে কয়েক মাস ওরা আলাদা থাকবে, তারপর হয়তো ডিভোর্স দেবে। তো আলাদা থাকতে গিয়ে যেটা হলো কি, যে ওর হাজব্যান্ড প্রায় রাত্রি আসতো, এসে ওকে মারধর করতো, বাড়িতে ঢিল ছুটতো, যত রকম, এবং এলাকার লোকজনকেও খুব উস্কানি দেয়া যে ও এরকম খারাপ এই সে। তো এই পরিস্থিতি থেকে আসলে কিভাবে কি করা যায়, আমিও একটা মেয়ে মানুষই, আমি ভাবি তাই। এখন গেলাম থানায়, এসআইয়ের সাথে কথা বললাম। তো এসআই যতটুকু পারলেন, ওসি, এরা সবাই আমাদেরকে হেল্প করার আশ্বাস দিলেন, ফোন নাম্বার রাখলেন। তো স্বাভাবিক হেল্প করার জন্য নিশ্চয়ই রাতের 1টা 2টা ফোন করে আমাদেরকে খোঁজ খবর নেওয়াটা কোনো হেল্পের পর্যায়ে পড়ে না। তো সেই সাথে যেটা হলো, সে আমার ফ্রেন্ডকে খুব বাজে একটা প্রস্তাব দেয়, যদি সে এটা করে তাহলে তার হাজবেন্ডকে সে একটা শায়েস্তা করবে বা একটা কিছু করবে। শায়েস্তা করার জন্য আইন আছে, আইনের বাইরে এসে রাতের 1টা 2টা বাজে ফোন দেওয়া একলা নারী। হ্যাঁ, কারণ সে ভাবছে যেহেতু হাজবেন্ডকে সে ডিভোর্স দিয়ে দিবে। এখানে একটু খুশি আপার কাছে আসবো, আমি আপনার কাছে আবারও আসছি এবং আপনাদের কাছেও আসবো। খুশি আপা, এই যে এই সমাজে আমরা 2017 সালে দাঁড়িয়ে আছি, আমাদের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী, পৃথিবীর বিশ্বের অনেক দেশে নারী প্রধান আছেন, কিন্তু তারপরে একা যদি পথ চলে, বিশেষ করে বাংলাদেশের সমাজে এখনও কথা শুনতে হয়। থানা থেকেও নিরাপত্তা নেই, ঘরের শত্রু বিভীষণ, যে পরিবেশে কাজ করি সেখানকার ছেলেরাই পেছনে লাগে। বা এই যে উনি বললেন আর একটা কথা, সেখানে আমি আসবো। এই শব্দটা আমি প্রায় অনেকের কাছে থেকে শুনি, মেয়ে মানুষ। আমরা ছেলে মানুষ বাচ্চাদের ক্ষেত্রে বলি, কিন্তু মেয়ে মানুষ শব্দটাতেও আমার একটু আপত্তি আছে। আপা, আপনার কাছ থেকে শুনতে চাই। আমারও খটকা লেগেছে। আর আরেকটা হলো, আমি প্রথমে যদি এটা প্রাসঙ্গিক না, যে নারীবাদী কি আমরা অনেকে অনেক সময় জানি না, মনে করি এটা খারাপ। আসলে নারীবাদী আর কিছু না, যে নারী আর পুরুষে ব্যবধানকে দূর করতে চায়, নারী পুরুষকে সমানভাবে দেখতে চায়, সে পুরুষও নারীবাদী পুরুষ হতে পারে, নারীও কিন্তু একজন পুরুষতান্ত্রিক সমাজ চিন্তা চেতনা তার নিজের মধ্যে ধারণা করতে পারে। ব্যাখ্যাটা এরকম যে আমার কাছে যে কোনো মানুষই আসলে সবার উপরে সত্য, ওই তো মানুষ হিসেবে দেখাটাই হচ্ছে। যেহেতু এখন আমাদের সমাজটা যেরকম, তো আমি যেরকম বলা হচ্ছে যে আমি একটা মেয়ে মানুষ না ছেলে মানুষ, এটা তো বিষয় না। কিন্তু এই যে পুলিশের কথা যে বললো, চলে আসে তো যখন পুলিশ রাত 1টা 1:30টায় সেটা মেয়েকে হেল্প করার প্রসঙ্গে প্রস্তাব দেয়, সেটা হলো যে মনে হয় আমরা যে কথা যে শুনলাম 2-1টা, যে একটু শক্ত করে প্রতিবাদ করা। আমার মনে হয় নেক্সট টাইম যদি কোনো সময় এরকম হয়, কেন আমি এটা অনেক সময় করেছি, যে যখন দেখেছি যে রাতেবেলা কাউকে ফোন করছে, আমি ঊর্ধ্বতন একদম হাইয়েস্ট কর্তৃপক্ষকে ফোন করছে, সেই লিয়াজোটা আছে, সেই যোগাযোগটা আছে, আমি করছি যেহেতু লিয়াজো আছে, ঠিক আছে, কিন্তু
লিয়াজন না থাকলেও আমি এই দেশের নাগরিক হিসেবে আমি এসপি-কে ফোন করতে পারি। আপা আমি যেটা বলছিলাম, যখন একটা 12 বছরের মেয়ে, একটা 16 বছরের মেয়ে বা 18 বছর 19 বছরের, উনি যার তারা কথা কেমন বলছেন করে না, সেটা তো ভিন্ন বলছি। উনি যেটা করছেন, কেন উনি যদি এটাকে স্টপ না করেন, লিখিত যদি একটা চিঠি অভিযোগ না দেয়, ওই ব্যক্তি কোনোদিন থামবে না। খালি আপনার বন্ধু না, যে কোনো নারীকে করবে। কিন্তু যেটা হচ্ছে যে 13 বছর 10 বছরের মেয়ে, কেন আমাদের ঘরের মেয়েরাও তো কথা বলে না। রাস্তাঘাটে চলে বেড়াচ্ছি, ঘুরছি, সব জায়গায় যাচ্ছি, সেখানে কিছু কমেন্ট তো আসছেই, কুদৃষ্টিতে তাকানো তো আসছেই, হাত লাগানো তো আসছেই। ছোট থাকলে যখন মনে করি যে আমি এটা কার কাছে বলবো, এখন আমি যার কাছে বলবো, আমার মা অথবা আমার বাবা বা আমার যদি ভাই বোন বড় থাকে, তারা যদি বলে যে এগুলো মানে এগুলো চুপ করে থাকো, এগুলো নিয়ে আগাবে না, এটা তুমি একটু এগুলো মেনে নিতেই হয়। তার মানে আপনার ব্যাপারটা হচ্ছে পরিবার থেকে আসলে আমার সেই মেয়েদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে, ছেলে বা মেয়েকে যে সবার উপরে মানুষত্ব, এবং তখনই যদি প্রতিবাদটা করতে না শিখায়, তাহলে ভবিষ্যতে আসলে সারা জীবন মার খেয়ে যেতে হবে। ছোটবেলার থেকে প্রতিবাদটা শিখতে হবে, একদম ছোটবেলা থেকেই। কিন্তু অনেক সময় অনেক ধরনের যৌন এক ধরনের হয়রানির শিকার হয় মেয়েরা, সেটা হুজুরের কাছ থেকে হোক, পড়ার শিক্ষকের কাছ থেকে হোক, বা বন্ধুদের কাছ থেকে হোক। আমি এরকম একটা ঘটনা শুনেছি, একটা ক্লাস 3 পড়া মেয়ে ড্রয়িং ক্লাসে, আমি তো নিজে গান করি, তো আমাদের গানের ক্লাস শেষ, মিতাপার কাছে তখন আমরা গান করতাম, চলে গেলাম, তো পাশেই ড্রয়িংয়ের ক্লাস হচ্ছে, মেয়েটা ভিকারুন্নেসায় পড়ে। সেই মেয়েকে ওর মার আসতে দেরি হচ্ছে, তো রেখে গেছে। অলরেডি তার টিচারকে ফোন করা হয়েছে যে আমার আসতে দেরি হচ্ছে, ট্রাফিক সিগন্যালে পড়েছি, আপনি একটু ওকে দেখবেন। মা তো খুব বিশ্বাসের সাথে টিচারের কাছে রেখে গেছে, কিন্তু সেই ক্লাস 3 পড়ার মেয়েটা, ও তো অনেকটাই শিকার হয়েছে সেই সময়। তার মা কাউকে কিছু বলল না। পরে কিভাবে জানতে পারলেন? সে ওই বাচ্চার মায়ে আমাদেরকে কয়েকজনকে বলেছে, আমরা সবাই বলেছি ওর নামে আমরা কিছু মানে প্রতিবাদ করি, আমরা পুলিশের কাছে কিছু বলি। আপনারা কি প্রতিবাদ করতে পেরেছিলেন? না, করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। সে বলছে কারণ স্কুলের মাই তখন মানে নিষেধ করলো আমার মেয়ে, হ্যাঁ, আবার পরবর্তীতে যদি কিছু হয়। এই সমাজ শুধু আমরা নিজেরাই মানে ঢেকে ঢুকে রাখি, পাছে লোককে কিছু বলে। শিরিন বকুলাপা, কি বলবেন আপনার জীবনের অভিজ্ঞতার কথা শুনি? প্রথমেই নারী দিবস উপলক্ষে বিশ্বের সব নারীকে আমার শুভেচ্ছা। তো এবারের নারী দিবসের একটা থিম আছে, যেটা বি বোল্ড ফর চেঞ্জ। আমি মনে করি যে আমরা বোল্ড হচ্ছি এবং আমরা ডে বাই ডে চেঞ্জ হচ্ছি। পৃথিবী অনেক এগিয়ে আছে, আমরা হয়তো বা একটু পিছিয়ে ছিলাম, কিন্তু আমি আবার সেটা মনে করি না। একসময় তো মাতৃতান্ত্রিক সমাজ ছিল আমাদের এখানে, মায়ের পরিচয় একটা সন্তান বড় হতো, পরিচিত হতো। সেই মাতৃতান্ত্রিক সমাজ থেকে এখন দেখা যাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, আমাদের সব জায়গায় আমাদের। আবার সেটাই বলছিলাম, সব জায়গায় মহিলারা আছে, কিন্তু এই সাধারণ মেয়েদের কিন্তু এমনকি আমাদেরকে পথ চলতে যে নানা রকম ধাক্কাধাক্কির শিকার হতে হয়। আমরা এখানেই আছি যে প্রত্যেকেই কিন্তু আমরা কর্মজীবী মহিলা, কেউ আমরা ঘরে হাউসওয়াইফ না, সবারই আমাদের একটা আইডেন্টিটি আছে। তারপরও আমরা এইভাবে হ্যারাস হচ্ছে বিভিন্ন ভাবে। কিন্তু হাউসওয়াইফও যে হ্যারাস হবে, তারা হচ্ছে তাদের বড় হয়ে ওঠার তো একটা প্রক্রিয়া আছে, যে হচ্ছে তারা কোথায় বলবে? তার মানে তারা আরো পিছিয়ে আছে। আমরা যে বলছি যে বি বোল্ড, আমরা ও যে বললো মেয়েটা খুব ভালো লেগেছে যে ও গিয়ে চর মেরেছে। আমি কাহিনী ছোটবেলায় শুনেছি, আমার মেজো বোন আর তার বান্ধবী সিনেমা দেখতে গেছে বলাকা হলে। সিনেমা দেখতে গিয়ে ওখানে ঢোকার সময় ভিড় ঠেলাঠেলি তো হয়, তো ওখানে এক ছেলে তার বান্ধবীর গায়ে হাত দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বুঝতে পারেনি, সে ধরে ওই ছেলেকে কলার ধরে টেনে এনে সবার সামনে ধরে ঠাস ঠাস করে মারলো। সবাই তো, ও তো কোনো শব্দই কথা বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না, বিকজ সে একটা অন্যায় করেছে। সবাই তাকিয়ে আছে, তারপর ওখান থেকে মাথা নিচু করে চলে যাচ্ছে। তা এই যে প্রতিবাদ, রুখে দাঁড়ানো, বি বোল্ড, আমি আর চুপ করে থাকবো না, সব অন্যায়। আমি একটু তাহলে আপনাদের কাছে একটু বলি, আমি একটা ইংলিশ মিডিয়ামে চাকরি করতাম, সেখানের একটা ছোট্ট ঘটনা, আমি স্কুলের নামটা বলতে চাচ্ছি না। 6 বছরের একটা মেয়ে, খুব সুন্দরী, তার ক্লাসের টিচার, সব বাচ্চারা চলে যেত, তাকে রেখে দিত। 2-3 দিন পর সে তার যে ক্লাস টিচার, ওকে বলতো আমি ওই স্যারের ক্লাস করবো না। কেন তুমি করতে যাচ্ছ না? কেন না করবো না। বইতে কোনো ছেলে মেয়ে কোনো টিচারের ছবি থাকলে সে ছেলে টিচারকে কেটে দিত, একদম ক্রস দিয়ে দিত, আমি ওই ছেলে টিচারের কাছে যাব না।
কেন? একদিন দুদিন ভয় পাচ্ছে, পরে মেয়েটাকে কাউন্সিলিং এ করা হলো যে কি হয়েছে। তখন সে মেয়েটা ছোট্ট ক্লাস 6 বছরের মেয়ে, কেজিতে পড়ে। তখন মেয়েটা বলল যে তাকে কিভাবে হয়রানির শিকার হয়েছে। এখানে আমার প্রশ্ন, পরে প্রতিবাদ করা হয়নি? না না আপা, আপা আমি একটু জানতে চাচ্ছি, প্রতিবাদ তো ধরেন বড় লেভেলে এসে করবে, কিন্তু একটা 6 বছরের বাচ্চা সে কিভাবে প্রতিবাদ করবে? তার জীবনে একটা ট্রমার মধ্যে দিয়ে সে যাবে। আমার কথা বলছি, দ্য প্যারেন্টস যখন জানবে সেটাই আমি জানতে চাচ্ছি 2017 সালে এসে আসলে আমরা কতটা অধিকার নিয়ে চলছি বা কতটা নিরাপদ ফিল করছি। সিমকি, আমি এখানে একটা কথা বলবো যে প্রতিবাদ করতে পারলে যে সব কিছু সলিউশন আসে, আমি সেটা মনে করি না। কারণ আমি নিজে অনেক দিন ধরেই জব করছি, আমি একা চলি, আমি রাতে বাসায় ফিরি, আমি পাবলিক বাসে উঠি, এই ধরনের অনেক ছোটোখাটো অনেক ঘটনা আমার সাথে ঘটে, কিন্তু সেগুলো আমি ফেস করার মতো আমার এখন সেই সাহসটা এসেছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে এই ধরনেরও ঘটনা ঘটে যে আমি প্রতিবাদ করার মতো মুহূর্ত ওখানে হয় না, আমি হেল্পলেস। এরকম এই ধরনেরই একটা ঘটনা আমার সাথে ঘটেছে আর কি। গত 28 তারিখ মঙ্গলবার, সেদিন মনে হয় ধর্মঘট ছিল, বাস ধর্মঘট। তা আমি অফিসে ছিলাম, হ্যাঁ আমি অফিসে ছিলাম, 7:30টার মতো অফিস শেষ করে বাসায় ফিরবো। ফেরার পথে দেখলাম যে কোনো বাস নেই। আমি যমুনা ফিচার পার্কের অপোজিট থেকে সবসময় বাসে উঠি, তো দেখি কোনো বাস নেই। তো আমি ঠিক করলাম যে বিশ্ব রোডের কাছে যাই, ওখানে যে কোনো বাস যদি আমি পাই। সিচুয়েশন যে এতটাই গুরুতর আমি তখনও বুঝতে পারিনি আর কি। আমি রিক্সায় করে বিশ্ব রোডে গেলাম, রাস্তা পার হলাম, পার হয়ে কুড়িল বিশ্ব রোড। মানে এই রোডটা সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন, হয়তো বা আমার তেমন ধারণা ছিল না, যে কারণে আমি সেদিন না জেনেই সাহস করে ওখানে দাঁড়িয়েছিলাম আর কি। 7:30 বাজে, 8টা বেজে গেল, কোনো বাস নেই। এমন লেগুনা টাইপের আসছে এবং ওইটা ছাদে পর্যন্ত ছেলেরা ঠেলাঠেলি করে উঠছে, বাট আমি তো সেটাও পারবো না। আমি দাঁড়িয়ে আছি, আশেপাশে অনেক ছেলে, কিন্তু আমার মনে হলো সেদিন আমি ছেলে দ্বারা কোনো ভয় পেলাম না, আমি একটা মেয়ে দ্বারা অ্যাট্রাক্ট হলাম আর কি। যে দেখলাম যে একটা মেয়ে, মহিলা আর কি, তার সাথে একটা মাঝবয়সী পুরুষ ছিল, ওনারা দাঁড়ানো ছিল আমার 2-3 হাত দূরে। তা আমি দাঁড়ানো একা, তো একটু পর দেখলাম যে আমি নোটিস করলাম যে মহিলাটা আস্তে আস্তে আমার পাশে আসছে, মানে লোকটা কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছে। তা আমি বুঝলাম না যে ব্যাপারটা কী। তো মহিলা আসলো, আশেপাশে আমার পেছনে দাঁড়ালো। আমি তখনও বুঝতেছি না যে কিছু কি হবে, ছিনতাইকারী না কি, কারণ এই সময়টাতে, এই মুহূর্তটাতে সবাই বাসের জন্য ওয়েট করছে, উনি কি করতে পারেন। তা একটু পর দেখলাম মহিলা আমার সাথে আগ্রহ নিয়ে কথা বললেন যে আপু আমি উত্তরা যাব, মানে উনি নিজে থেকেই বললেন যে উত্তরা যাব, আপনি কোথায় যাবেন? তা আমি সেদিন উত্তরাই যাচ্ছিলাম আমার বোনের বাসায়। তা আমি বললাম যে উত্তরা, বলে খুব ভালো হয়েছে, আমি তাহলে আপনার সাথে যাব। তা আমি বুঝতে পারলাম না ওনার সাথে একটা লোক আছে, তারপর উনি কেন আমার সাথে যেতে যাচ্ছে। তা আমি বললাম আচ্ছা হ্যাঁ বাস তো আসবে, দেখেন বাস কখন আসে, উঠবো আমরা। তো একটু পর আমার মনে হলো যে মহিলাটা একটু কেমন যেন ভিন্ন টাইপের। মহিলা যখন আমার পাশে দাঁড়ালো, অনেকগুলো পুরুষ লোক আমার দিক তাকাচ্ছে, মানে বিষয়টা কেমন যেন লাগলো। তখন আমি বুঝতে পারলাম যে সামথিং রং। ইভেন ওই লোকটার কাছেও যে সে কি আস্তে আস্তে ফিসফিস করে কি যেন বললো, বলার পর লোকটাও আসলো, এসে বললো যে হ্যাঁ হ্যাঁ আপনার ভালো হয়েছে, আপনার দুজন যাবেন, আমি ওনার কলিগ, এসব। উনি ওনার পরিচয় দিলেন, উনি একটা জব করেন, কিন্তু আমার মনে হলো না উনি জব করেন। তারপর আমি একটু অ্যাভয়েড করা শুরু করলাম। আর উনি চাচ্ছিলেন যে এমন সময় একটা মাইক্রো আসলো। মাইক্রো আসার পর উনি বললেন যে চলেন আপা আমরা মাইক্রোতে উঠি, উত্তরা যাব। তা আমার তখন ভয় লাগলো। আমি ভাবলাম যে মাইক্রোতে তো অনেক ঘটনা ঘটে, প্রাইভেট কারে অনেক ঘটনা ঘটে, মলম পার্টি থাকে। তা ওখানে দেখলাম একটা ভদ্রকোচের ছেলে দাঁড়ানো। তা আমি না তখন ওই বিপদে আননোন মানুষটাকে আমার মনে হলো আপন, আমি মহিলাটাকেই বরং বিপজ্জনক মনে করলাম। আমি ভাইয়াটার পাশে আস্তে আস্তে যে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম ভাইয়া আমি আসলে এই আপুর সাথে যেতে চাই না, উনি আমার সাথে না, আপনি একটু আমার সাথে থাকেন, আপনি আমাকে একটু বাসে উঠাই দেন। মানে বিপদে পড়লে মানুষ তখন কি করে। 9টা বেজে গেছে, তখন পর্যন্ত কোনো বাস পাইনি। মানে আমি বাধ্য হয়ে আমার কলিগকে ফোন দিচ্ছি, আমার কলিগ তখন ফোন রিসিভ করে দেখলেন যে অফিসে কোনো গাড়ি পাঠাতে পারেন কিনা, পাঠাতে পারেনি। আমি বাধ্য হয়ে, আমি এতই বিপদে পড়েছি, আমি আমার নিজের বসকে ফোন দিলাম, সামহাও বস ফোন ধরলেন না, যে কারণে আমি কি করব, এখন আপুকে ফোন দিচ্ছি। আপুকে আবার আমি সেদিন জানাইনি। তা আপু করছে কি, তার ড্রাইভারকে বিকেলে ছুটি দিয়ে দিছে। এখন সেও হেল্পলেস, সে এখন কি করবে, পাগল হয়ে গেছে। এখান থেকে আমি জানি সেদিন রাত 11টা পর্যন্ত সিমকিকে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কিন্তু আসলে ঢাকা শহরে কুড়িল বিশ্ব রোডের মতো রাস্তায় আমরা নিজেদেরকে নিরাপদ ভাবতে পারি না, এবং আশেপাশে যে থাকে তাকেই মনে হয় শত্রু, বা এইগুলোর তো একটা চক্রও আছে। পুরুষরাই যে শুধুমাত্র করছে তা না, পুরুষদের সাথে সাথে মহিলারাও কিছু আছে। যে আমরা পুরুষকে ভয় পাই, শুধু পুরুষ না, মানে মহিলারাও আমাদের অনেক মেয়ের জন্য
মানে ভয়ঙ্কর হতে পারে। আমি আসছি, আমি আপনাদের কাছে আসবো, কিন্তু আমাকে একটা নিয়মমাফিক বিরতি নিতে হবে। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানটি দেখছেন আপনারা, আমরা নারীদের কথা বলছি, আমরা পুরুষদের কথা বলছি। অনেক সময় আমরা ভাবি পুরুষের কাছ থেকে আমরা নিরাপদ নই, সব নারীর কাছ থেকেও কি নিরাপদ? আসলে নিরাপত্তা কোথায় আছে? আমরা অধিকার নিয়ে কথা বলছি। এই সমাজে আমরা ভালোভাবে বাঁচতে চাই, মাথা উঁচু করে পথ চলতে চাই, কিন্তু 2017 সালে এসে দাঁড়িয়েও কি আমরা মাথা উঁচু করে পথ চলতে পারছি? আমি আপনাদের কাছে ফিরে যেতে চাই, আমি আপনার গল্পটা শুনতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তো শাহবাগের দিকে বাংলা মোটরের দিকে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে বের হয়েছি। আমি ইসেতে যাব, বিশ্ববিদ্যালয়ে যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। আমাকে বাসে উঠতে দিবে না, বলে আপনি সরেন, আপনি একজন মহিলা মানুষ, আপনি কি এখন তো উঠতে পারবেন না, জায়গা নেই গাড়িতে। তো আমি বললাম যে আমি তো উঠতে পারবো। বলে কি না, আপনি উঠতে পারবেন, আপনি উঠলে আপনাকে শেরাটনে নামিয়ে দিব, আপনাকে ওই পর্যন্ত নিতে পারবো না, গাড়িতে জায়গা নেই। তাই বললাম যে আমি শেরাটনে নামবো। তো শেরাটনে নেমেছে, মানে যখন আসলো তখন সে করলো কি, আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে। কারণ ও যখন ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো, তখন আমি ওকে ধরে নেমেছি, আমি ওর কলারটা ধরে টান দিয়ে বলেছি আমি এখানে পড়ালেখা করি, আমি একজন মেয়ে বলে তুমি আমাকে গাড়িতে নিতে চাচ্ছ না, তুমি আমাকে এরকম ধাক্কা মেরে ফেলে দিবে কেন? বলে আপনি একজন মহিলা মানুষ, আপনি এরকম করে উঠলেন কেন গাড়িতে, আমরা তো আপনাকে নিতে চাই না। তাই বললাম আমাকে যদি তোমরা নিতে না চাও আমি যাবো কোথায়, আমাকে তো যেতে হবে। তো এইভাবে একটা মানে ঘটনা আমার ছাত্র জীবনে। আর কিছুদিন আগে বিআরটিএতে গেছি গাড়ি লাইসেন্সের জন্য, সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু নারী, মহিলা, বৃদ্ধ এবং পুরুষের জন্য আলাদা করে সিরিয়াল দেওয়া। তা আমি গেছি, তো সিরিয়াল গিয়ে দেখি যে মহিলা একজন, আমি একজন, ওখানে গেলাম। তো দাঁড়িয়েছি বলে দুজন ইপটিজিং এর মতো বলতেছে, দেখে কিন্তু বুঝতে পারছে যে আমি আমার নিজের গাড়ির জন্য কাজ করতে এসেছি। বলে কি এসেছে মহিলা, এখন ওনার জন্য এখন আলাদা আমাদের জায়গা দিতে হবে, আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়েছি, আমাদের কোনো চিন্তা নেই, এখন উনি এসে আগে সিরিয়াল নেবে। তখন আমি বললাম এখানে তো কাউন্টারে লেখাই আছে মহিলা, এখানে সমস্যাটা কি? আচ্ছা, এই প্রসঙ্গে না আমি কথা বলতে চাই খুশি আপা। এই যে অনেকে বলেন যে মহিলারা আমরা সুবিধা নিই, আমরা অ্যাডভান্টেজ নিই, এমনকি প্রতিষ্ঠানে যদি আমরা ভালো কাজও করি বলে যে আমরা চেহারা দেখিয়ে, সৌন্দর্য দেখিয়ে কাজ করছি, কিন্তু আমার যোগ্যতাটা যে আছে, আমার রেজাল্টের ক্ষেত্রে হোক বা আমার কাজের ক্ষেত্রে হোক, সেইটাকে তারা পিছিয়ে রেখে বলে যে চেহারা দেখিয়ে কাজ করছি বা শুধুমাত্র মেয়ে হওয়ার সুবাদে আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি। এই ধরনের অভিজ্ঞতা হয় না? অবশ্যই হয়, সবসময় হয়ে থাকে। আর যেটা হচ্ছে যে কেন লাইন আলাদা, ঠিক আগে যেটা বলা হয়েছে যে বাসে তাকে উঠাবে না, তো যে বাসে উঠাবে না বা ধাক্কা দিয়ে তাকে ফেলে দিবে, তো তার জন্য আলাদা লাইন হবে না, তো কি হবে? মানে কেন আমাদের সিট বাসে আলাদা রাখা হয়? বিকজ সিটে ঢুকতেই দিবে না তাদেরকে, মেয়েদেরকে বাসের মধ্যে। তারপরেও তো ওই 3টা সিটে পুরুষরা বসে থাকে, এগুলো নিয়ে বহু আলোচনা। যে অভিজ্ঞতার কথা বললো, সেদিন রাতে ওর সাথে আরেকটা কলিগ ছিল, ওরই কলিগ ছিল, ও সেই ঘটনাটা আমি শুনেছি। ও ছিল আরেকটি রাস্তায়, ও যখন বাসে ঠেলে তা উঠতে পারলো, ও বললো যে আমার কাছে মনে হলো চারপাশ দিয়ে আমাকে ছেলেরা সব চেপে ধরেছে। ও বললো যে আমার কাছে মনে হলো আমি কেমন নোংরা হয়ে গেলাম। এই ফিলিংটাও যে আমি নোংরা হয়ে গেলাম। এখন যেটা হচ্ছে যে একটা ছেলে যদি সুন্দর দেখতে হয়, সে যদি কাজে ভালো হয়, তখন কোনোদিন বলে না তার সে চেহারার জন্য সে কিন্তু এই পজিশনে আসছে। তো একটা মেয়ের ক্ষেত্রে কেন তোলা হয়, কেন তোলা বা হবে, বা সে নিশ্চয়ই কিছু তার সৌন্দর্যটাকে সে ব্যবহার করেছে। আর যদি সে সকল, আমার কাছে তো সবাই সুন্দর, কিন্তু সকল যেটা সামাজিকভাবে সুন্দর যেটাকে ধরা হয়, সেরকম যদি নাও হয়ে থাকে, তাহলে তখন বলবে যে ও নিশ্চয়ই কিছু তার বসের সাথে বা কোনো জায়গায় তার একটা লাইন করেছিল। আমার ধারণা মেয়েদেরকে খারাপ বলার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে মেয়েদের চরিত্র খারাপ বলে দেয়। প্রত্যেকটা নারী হলো একটা যৌন বস্তু, এবং সে চাকরি করলে, পড়াশোনা ভালো করলে, ক্লাসে যদি ভালো করে, সবকিছু হলো তার যৌনতা। আসলে একটা আপনার কথা ধরে একটা বলতে চাই, মৃণাল সেনের একটা ছবি দেখেছিলাম একদিন প্রতি। হ্যাঁ, আমার জন্য একটা মেয়ে বাড়িতে ফেরেনি, একটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের, সবাই দেখেছে ছবিটা, বাড়িতে ফেরেনি। সে কেন ফেরেনি, এটার যে নিয়ে এক একজন মানুষের প্রতিবেশী থেকে যে কত রকমের কৌতূহল এবং কত রকমের ধারণা, এবং পরদিন মেয়েটি ফিরে এলো সকালবেলা, এবং মৃণাল সেন সেটার উত্তর দেননি যে মেয়েটার কি হয়েছিল।
ও কি ট্রেন ফেল করেছিল না অন্য কোনো সমস্যা হয়েছিল, এটা উত্তর দেয়নি। তোমরা ভেবে নাও, মানে এই যে একটা প্রশ্ন ছুড়ে দিল, একটা মেয়ে অনেক কারণে সে না ফিরতে পারে, সে ট্রেন ফেল করতে পারে, রাস্তা কোনো সমস্যা হতে পারে, কিন্তু মেয়েদেরকে ওই একটা দিকে নিয়ে যাওয়া হয়, সব সময় একটা দিকে নিয়ে। আমি একটু শেয়ার করি যদি বলেন, সেটা হচ্ছে যে যেমন ধরেন যে আমি ব্যক্তিগতভাবে অনেক সংগঠনের সাথে জড়িত, তো আমার একটা বাচ্চাও আছে, সংসারকেও সময় দিতে হয়। কারণ আমি কখন আমার সংসারে একজন সফল নারী হব, যখন আমি আমার বাচ্চাটাকে পুরোপুরিভাবে টাইম দিতে পারবো, যখন আমি আমার পরিবারের আমার সদস্যদের আমি পুরোপুরিভাবে স্যাটিসফাইড করতে পারবো, আমি এগুলো যখন সবকিছু করে ফেলবো, তারপরে আমি আমার সংগঠন এটা ওটা করতে পারবো। আমি না আপনার কথার মাঝখানে একটু থামাচ্ছি। আপনি বলছেন যে যখন আমি আমার বাচ্চাকে সময় দিতে পারবো, যখন পরিবারকে সবাইকে সন্তুষ্ট করতে পারবো, কেন আমার শুধু সবাইকে সন্তুষ্ট করতে হবে? আমাকে সন্তুষ্ট করা সমাজটা এখন পর্যন্ত প্রস্তুতি হয়নি আমাদেরকে ওরকম ভাবে গ্রহণ করে নেওয়ার জন্য। বদলাতে হবে, প্রস্তুত আমাদেরকে করাতে হবে, আমাদের তো করতে হবে। এই জন্য কি আমি বলি এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ছেলে বাবু, যেটা ছেলে বাবুর মগজ, একটা ছেলে বাবু তার মগজের মধ্যে পিতৃতান্ত্রিকতা নিয়ে বড় হয়, সেটাই বদলাতে সেই বাচ্চা, সেই ছেলে বাচ্চাটাকেও শেখাতে হবে যে তুমি যখন রাস্তায় সবাইকে সমান বিশ্বাসে পরিচালিত করতে হবে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনি বলছিলেন যে সবাইকে সন্তুষ্ট করার ব্যাপার। আমার অনেক হাউসওয়াইফ ফ্রেন্ড আছে, তারা আমাকে প্রায়শই প্রশ্ন তোলে, তুমি তো বাইরে চাকরি করো, তোমার বাচ্চাগুলো তো তাহলে তোমার মানুষ হবে না। কিন্তু আমার বাচ্চাগুলো সবচেয়ে ভালো রেজাল্ট করছে, আমার বাচ্চাগুলো অনেক ভালো, ভদ্র বিনয়ী, যেগুলো আমরা বলি আর কি, যেটা আমরা চাই বাচ্চাদের কাছ থেকে। কিন্তু প্রথমে আমার দিকে আঙ্গুল তোলা হয়, রাত 10টার পর অফিসে থাকো, অফিসে মানুষজন থাকে কেউ, বা তোমার বাচ্চাদের তো তুমি সময় দিতে পারছো না, আপনার বাচ্চাগুলো কিভাবে বড় হচ্ছে। মানে আল্লাহর নিশ্চয়ই আপনার উপর একটা রহমত আছে যে বাচ্চাগুলো এমনি এমনি বড় হয়ে যাচ্ছে, অ্যাজ ইফ আমরা জীবনে কোনো দায়িত্ব পালন করি। আরেকটা জিনিস হচ্ছে, আমার বাচ্চার স্কুলে আমি একদিন গেছি, আমি তো যেহেতু চাকরি করি আমি সবসময় যেতে পারি না, তো আমার বাচ্চা বলতেছে আম্মু আজকে, আমি ছেলেটার নাম বললাম না, ও আমাকে মেরেছে। তখন আমি ওর মায়ের কাছে বললাম যে আপনার বাচ্চাটা আমার বাচ্চাকে আজকে মেরেছে, তো এটা তো নিজেদের মধ্যে ঝগড়ার ব্যাপার না, বাচ্চাটাকে একটু সংশোধন করবেন। আমাকে বলে কি আপনি এখানে কেন কথা বলতে এসেছেন? আমি বলছি কেন, আপনি তো কখনই আপনার বাচ্চাকে নিতে স্কুলে আসেন, আপনার বাচ্চাকে নিতে আপনার বাবা আসে, আপনি যে ওর মা, আপনি কখনো ওকে স্কুল থেকে ওকে নিতে আসেন? আমি পুরো অবাক হয়ে গেলাম, সে একজন হাউসওয়াইফ, কিন্তু সে মানে আমরা মহিলাদেরকে সহ্য করতে পারি না। এইখানে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যেটা সিমকি বললো রাতের বেলা ভয় পাচ্ছিল, ছেলেদের তো একটা ভয় আছে, কিন্তু ভয় পাচ্ছিল যে মহিলাটা ওকে দালাল টাইপের হিসেবে এসেছিল, মেয়েরা মেয়েদের শত্রু কিনা, অনেকে এই কথা বলে থাকে। আমি পুরো অপমানিত হয়ে গেলাম, রাস্তার মধ্যে আমাকে বলতেছে আপনি কথাই বলতে পারবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, মেয়েরা মেয়েদের শত্রু হতে পারে কিনা, বা এই যে পুরুষদের যে আচরণ, এর পেছনে মেয়েরাও আবার দায়ী কিনা? খুশি হবো, আমি আপনার কাছে অবশ্যই বিশেষজ্ঞ মতামত দিব, কিন্তু আপনার কাছে শুনতে চাই। আমার মনে হয় আসলে মেয়েরা কিছু কিছু ক্ষেত্রে এটা হয়ে থাকে আর কি। মানে একটা মেয়ে সুন্দর হলো, তো আরেকজন সেটা মানে দেখে তার একটা সহ্য করতে পারছে না, একজন একটু ভালো কিছু করলো, বড় পদে গেল চাকরিতে, সেটা তো ছেলেরাও সহ্য করতে পারে না, এই আঙুলটা তো পারে না, মেয়েরাও পারে না। মানে মেয়েদের সর্বত্র সুন্দরী বউ হলে স্বামীরা সন্দেহ করে, মানে যারা একটু উইক তাদের মনে হয় এই টেন্ডেন্সিটা আছে। কেন আপা, আমি না এখানে প্রশ্ন করি, উনি বলছে সুন্দরী বউ হলে স্বামীরা সন্দেহ করে, সুন্দর ছেলে হলেও তো মেয়েরা সন্দেহ করতে পারে। আপনারা কি এই জিনিসটা খেয়াল করেছেন? আমরা যখন গণপরিবহনে উঠি, আমি সকল মহিলাদের প্রতি, আমাদের বাংলাদেশের সকল নারীদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ধরেন আমি বাসে উঠলাম, ওঠার পরে ওই যে আমরা তো মহিলা মানুষ, আমাদেরকে আগে ভেবে কি করে বাস কর্তৃপক্ষরা ড্রাইভারের বাম পাশে ওই যে ইঞ্জিনটা আছে ওইখানে আমাদের চারটা সিট দিয়ে রাখে। তো এখন আমাদের একদম কোণার মধ্যে একজন বসে থাকবে, আমি যদি বলি যে আপা আমাকে একটু জায়গা দিবেন, আমি সামনে নামবো, তা আপনি কোথায় নামবেন? ধরেন আমি যদি নামি আসাদ গেট, সে কিন্তু নামবে ফার্ম গেট, আমি কল্যাণপুর থেকে ফিরছি, বলছে আমি আসাদ গেট নামবো, আমি বললাম আমি তো আসাদ গেট নামবো, আপনি তো ফার্ম গেট নামেন, বলে কি না জায়গা দেওয়া যাবে না। এই যে দেখেন, একদিন আমি লেগুনাতে উঠতে গিয়েছি, আমি শাড়ি পরা টেলিভিশনের প্রোগ্রামে যাবো, আমার পার্সোনাল কার্ডটা সেদিন নষ্ট, আমি উঠতে নিয়েছি, সামনের মানে আমার সময় নাই, আমি উঠবো, এর মধ্যে মহিলার সামনে বসে আমাকে উঠতে দিবেন, আমি লেগুনাতে উঠে ঠাস করে শাড়িটা নিয়ে পড়ে গেলাম, 3টা মেয়ে মহিলার সামনে আমাকে জায়গা দিল না। এখন আমি যেটা করি, বাসে উঠলে সকল মহিলাদের প্রতি সম্মান রেখে বলছি, আমি মহিলারা যেখানে পাশে বসে আমি সেখানে বসি না। একদিন অফিসে, মানে কিছুদিন আগে, এই 7-8 দিন হবে, অফিসে কাজ করছি, তো আমার একজন ক্লায়েন্ট এসেছেন, সামনে বসে আছেন, তো অনেকক্ষণ আমার দিকে তাকায় আসছে, তো আমি ভাবলাম কি আমি কি আজকে সুন্দর করে সাজগোজ করছি, এই জন্য তাকায় আসছে এতক্ষণ। পরে দেখলাম যে না, আর কিছু না বলে পারছি না, তো আমি বললাম ভাই আপনি কি দেখছেন? বলে কি আপা একটা কথা জিজ্ঞেস করি। আমি বলছি কি? বলে কি আপনি কি বাসায় কাজ টাজ করেন?
সে কাজ করি মানে বলে না এই যে রান্না বান্না বা এই টাইপের কিছু। আমি কেন করবো না, আমি তো সকালবেলাও অনেক কিছু রান্না করে আসলাম, বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম, হাজব্যান্ডের টিফিন রেডি করে দিলাম, তারপর শ্বশুর শাশুড়ি কী খাবে এগুলো রেডি করে দিয়ে আসছি। বলে না আমার ওয়াইফ বলে কি যে করছে, আমি বাসায় কাজ করেই কুল পাই না, আমি অফিসে কাজ করব কিভাবে। তো আপনাদের দেখে আমার মনে হয় যে, আর আপনাদের ড্রেস আপ দেখে মনে হয় যে না আপনারা বাসায় কাজ করেন না। তো এই যে পুরুষের যে মেন্টালিটিটা সেটা তো চেঞ্জ করতেই হবে। আমাদের কিছু কিছু হাউসওয়াইফ আছে যাদের মেন্টালিটি আছে এরকম যে না আমরা বাসায় কাজ করে আর বাইরে কোনো কাজ করতেই পারবো না একদম। বা আমাদের যেমন সোশ্যাল মিডিয়াগুলোতে, যেমন আমাদের যেমন ফেসবুকে আমার এক ফেসবুক ফ্রেন্ড আছে, হ্যাঁ, তো রিসেন্টলি ওর বাচ্চা হয়েছে, তো ওখানে ও মানে যারা আমরা কাজ করি তাদের বিরুদ্ধে সে একটু লিখেছে যে আমরা বাচ্চাকে টাইম দিতে পারি না বা কিছু প্রপারলি টেক কেয়ার করতে পারি না। কিন্তু ওর সাথে আমি একমত হইনি, ব্যাপারটাতে কোনোভাবে একমত হইনি, কিন্তু আমি এটা প্রতিবাদও করিনি, কারণ ওকে আমি হয়তো ওইভাবে সামনাসামনি না পেলে বোঝাতে। প্রতিবাদ আমি করি, কারণ আমার কাছে মনে হয় কাজটা তো আসলে আমার বাইরে ঘোরা ফেরা না, কাজটা হচ্ছে আমি আমার পড়াশোনা করে এসেছি, আমার সারা জীবনের চেষ্টা, আমি সেটা করব না কেন? ঘরে বসে যে মানে যারা কাজ করছেন তারা যে 24 ঘন্টায় বাচ্চাকে সময় দিচ্ছেন তা কি বটে? কিন্তু না। আমি আমার নিজের অভিজ্ঞতাটা একটু শেয়ার করি, শুধু সবার অভিজ্ঞতা না। আমার সন্তান হয়েছে যখন আমি প্রায় 36 বছর বয়স, তখন তো আমি অলরেডি নিজেরা করির আমি প্রতিষ্ঠিত করেছি, চালাচ্ছি, সব কিছুই করেছি। আর এখন যেরকম ম্যাটারনিটি লিভ 6 মাস, তখন কিন্তু 2 মাস ছিল মাত্র। তো 2 মাসে বাচ্চা বেঁধে আমি অফিসে নিয়ে যেতাম, সব করতাম। আমার কোনো ক্রমেই কোনোভাবেই আমার কেউ বলতে পারবে না যে আমি সন্তানকে সময় দেইনি। তারপরে তো সে যখন একটু স্কুলে গেল তখন তো আমার তাকে সব জায়গায় নিয়ে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না। আমি মনে করি না যে আমার চেয়ে বেশি সময় আর আমার চেয়ে এত ক্লোজ, যে মা মেয়ের সম্পর্ক এত ওপেন, এত বন্ধুত্ব, এটা খুব কম। বাচ্চা তো শুধু আমার একা না, বাচ্চা তো পরিবারে, তারপরে তার বাপেরও তো একটা ভূমিকা আছে। তো কেন আমরা চিন্তা করব যে সবসময় আমি কেন ওই যে ডিফেন্সিভ হয়ে থাকবো কেন? হ্যাঁ হ্যাঁ আমি চাকরি করি কিন্তু আমি বাসাও দেখি, হ্যাঁ হ্যাঁ আমি চাকরি করি কিন্তু আমি বাচ্চাই দেখি কেন? আমার না, এখানে যদি আপনার পার্টনার যদি আপনাকে সাহায্য না করে আপনি কি করবেন? পার্টনারকে সাহায্য করতে বাধ্য করতে হবে। বাধ্য করতে গেলে সে যদি বলে তুমি বাড়ি থেকে চলে যাও, তখন কি বলবেন? পার্টনার যদি আপনাকে বলে যে এখন বাপের বাড়ি থেকে টাকা এনে দাও, সেটাকে আপনি মানবেন? বাপের বাড়ি থেকে টাকা আনার ব্যাপার চেয়ে বড় কথা হচ্ছে যে যদি পার্টনার আপনাকে বলে যৌতুকের কথা বলে, তখন কি মানবেন? না, আমি কেন যৌতুক এনে দেব? তাহলে এই ক্ষেত্রে কেন মানবেন? সমাজের কাছে মুখ দেখাবো কি? সমাজকে, এই সমাজ তো আমরাই তৈরি। সমাজকে আপা, আমি তো মিডিয়াতে কাজ করি, আমার কিন্তু অনেক সমস্যা আবার অনেক সুবিধাও আছে। আমি খুব অল্প বয়সে মিডিয়াতে এসেছি, তারপর থেকে তো মোটামুটি লোকজন সেই সময়টা একটু ভালো ছিল আমি বলি এই সময় চাইতে। আবার এখন আবার অনেক কিছু দেখছিও। অনেক সময় দেখা গেছে যে আউটডোরে গেছি, একটা মেয়ে আমার কাছে এসছে, এরকম একবার ঘটনা, সেই মেয়েটা থাকবে না, আমি চলে আসবো, আমি আমার গাড়ি নিয়ে গেছি, আমি চলে আসবো, কিন্তু মেয়েটা তখন আমাকে বলছে আপা আমি থাকবো না, শুটিংও করবো না, আপনি আমাকে নিয়ে যান। কেন, কি সমস্যা তোমার আমাকে বলো? আপা একটু সমস্যা, তখন খুলে বললো যে ডিরেক্টর তাকে একটা খারাপ প্রস্তাব দিয়েছে, তো একটা নতুন মেয়ে, মানে প্রথম কাজ। আমি বললাম যে ঠিক আছে তুমি করো না। তখন আমার সেই বয়স আছে, বি বোল্ড, কারণ আমার একটা বয়স হয়েছে। আমি ডিরেক্টরকে ডাকলাম, আমি শোনো এই মেয়েটা যে এসছে তোমার নিয়ে আসছো, ও কাজ করবে না। বলে কেন আপা, ও আসছে, ওকে আমরা নিয়ে আসছি গাড়ি দিয়ে, ও এই আমি শোনো ওকে পেমেন্ট করেছো? বলে না। আমি কোনো এগ্রিমেন্ট আছে? না। তাহলে তো ওর ইচ্ছাও করবে না, ওর ভালো লাগছে না, পরিবেশ ভালো লাগছে না, ও করবে না। ও বলে কি আমরা এখন গাড়ি দিতে পারবো না, পৌঁছাতে পারবো না। মেয়েটা থাকে হলো গিয়ে সে পূর্ণ ঢাকা, বলে ওকে আমরা এখন পৌঁছে দিতে পারবো না। আমি বলছি ঠিক আছে, আমি আমার গাড়ি আছে, আমি ওকে নিয়ে যাবো, আমি ওকে পৌঁছে দেবো। রাত তখন 12টা বাজে। তখন আমি ওকে নিয়ে এসে পুরনো ঢাকা, সেই লালবাগের কাছাকাছি, মেয়েটার মানে 18 বছর বয়সও হয়নি মনে হয় এরকম। আমি ওকে যেতে যেতে বকলাম, আমি বললাম তুমি কেন আসছো, তুমি কি জেনে আসছো, তোমার কি ক্যারেক্টার বা কে তোমাকে নিয়ে আসছে, তোমার বাবা মা পারমিশন দিয়েছে? বলে না আমি তো চাচার বাসায় থাকি। আমি তুমি চাচার বাসায় তখন চাচা চাচি জানে? বলে না আমি বলেছি যে শুটিং করার খুব শখ, মিডিয়াতে কাজ করবো, এই যে শখ দিয়ে কিছু হয় না, অভিনয় করতে হলে কিন্তু ওই ডিরেক্টরকে কিছু বলা হয়নি। তুমি এসছো ভালো কথা, তুমি কেন একজন গার্ডিয়ান নিয়ে আসো তোমার সঙ্গে? না কিন্তু ওই ডিরেক্টরকে কিছু বলা হয়নি। না আমার তো কোনো, যেহেতু আমি এটার সাথে ইনভলভ ছিল না, আমি খালি বললাম যে ওকে আমি নিয়ে যাচ্ছি, ও কাজ করবে না, ওরা আসতে যাবে না ওকে, কারণ ওরা থেকে কাজ করবে। কিন্তু আমি বললাম যে না মেয়েটা থাকবে না,
ও থাকবে না, ও কাজ করবে না। আপা আমি একটু আপনাদের কাছে প্রশ্ন তুলতে চাই, আমাকে একটা বিরতি নিতে হবে, কিন্তু ফিরে এসে আমি আসলে একটু জানতে চাই, আমরা বলছি এই সমাজে পুরুষ আমাদের প্রতি মুহূর্তে পথ চলতে যে অনেক সময় সমস্যা তৈরি করে, আবার পুরুষও অনেক সময় আমাদের পাশে এসে দাঁড়ায়। এই সমাজে নারীরাও আমাদের পথ চলতে যে নানা রকম সমস্যা তৈরি করে, কিন্তু সেক্ষেত্রে মানসিকতার পরিবর্তনটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি মেয়েকে এখনো মেয়ে মানুষ হিসেবে ধরে রাখি, আমি যদি মনে করি যে এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না, তাই আমার স্বামী যা বলে সব কিছুই মেনে নিব, তাহলে তো সমস্যা হবে। আমি জানি না আসলে কতটুকু আমরা হয়তো এই অবস্থানে আছি বলে, স্বনির্ভর বলে যতটা গলা তুলতে পারি, একটি পরনির্ভরশীল মেয়ের পক্ষে হয়তো এতটা গলা তোলা সম্ভব নয়। আমি আসবো এই প্রসঙ্গে আপনাদের কাছে, কিন্তু একটা বিরতি নিচ্ছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। প্রয়োজন মানসিকতার পরিবর্তন, সে নারী হোক পুরুষ হোক। যদি সমতা চাই, অধিকার আদায় করে নিতে হবে। অধিকার কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। আমি আপনার কাছে আসতে চাই। ধন্যবাদ আপু। আমি বরাবরই পড়ালেখায় ওরকম মনোযোগী না, বাবার কাছে কখনো বকা শুনি নেই, এবং আমার বাবা আর আমি প্রায় সেম, স্বাধীন চেতা বললে যেটা বুঝি, এবং প্রতিটা ক্ষেত্রে উনি আমাকে স্পেস দিয়েছেন। কিছুদিন আগে বাবা অসুস্থ, তো হাসপাতাল থেকে রাতে 1:30-2টা বাজে ইমার্জেন্সি থেকে আসা, তো হঠাৎ মনে হলো একটা ছেলে যদি আরেকটা ছেলে বন্ধুর বাইকে পেছনে বসতে পারে, আমি কেন আমার ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু জেন্ডার ডিসক্রিমিনেশন করব, আমিও বসতে পারি। তো আমার কিছু ফ্রেন্ডকে বললাম আমাকে রাতের বেলা অন্তত নিরাপত্তার জন্য হলেও বাসায় দিয়ে আসো। মাঝরাত হয়ে যেত বাবার সবকিছু শেষ করে বাসায় ফিরতে, তা আসতাম। পিঠে তো একটা সিল লেগেই গেছে, মিডিয়া কর্মী। তো মিডিয়া কর্মী বললেই সবাই একটু অন্যভাবে তাকায়, এদের আরো ঝামেলা সব ক্ষেত্রেই আছে। আমার কাছে মনে হয় একজন পুলিশ, একজন ডাক্তার, একজন মিডিয়া কর্মী, এরকম অনেক কাজ আছে যেগুলো শিফট সিস্টেম, রাতেও হয় দিনেও হয়, শিফট আওয়ারে হয়, তো ভাগ করে দেওয়া। সেটা শুধু মিডিয়া কর্মী বলে আমরা করি তা না, মিডিয়া কর্মী বলে আমাদের রাতে কাজ হয়, এজন্য আমরা খারাপ। কয়জন মানুষের বাসা আছে, সাধারণ মানুষের ধারণা আছে যে আমাদের চরিত্র খারাপ। মানে এটা তো আমার চাইতে, আমি যখন শুরু করলাম আমি থিয়েটার করবো, এটা আমার পরিবারে কেউ অ্যাকসেপ্ট করবে না, কারণ এটা সন্ধ্যায় হয়, এবং সন্ধ্যায় হয় আব্বা আমাকে নিয়ে যেতেন, এবং আব্বা নিয়ে আসতেন। আব্বা যদি না যেতে পারতেন, আমার ছোট ভাই আমাকে নিয়ে যেত, ছোট ভাই ওই পল্লী উন্নয়ন একাডেমিতে আমাদের গার্জিয়ান, আমাদের বাড়িতে TNT ফোন, সেখানে কোনো একটা মানে অজানা ফোন এলো, এরকম আমার সম্পর্কে কোনো একটা নেগেটিভ কথা, এবং তারপর দেখা গেল যে আমাদের বাড়ির লোকজন আর কেউ আমাকে নাটক করতে দিবে না, স্ক্রিপ্ট রেখে দাও এবং তোমার নাটক করা বন্ধ। মানে এই যে একটা মানে প্রথমেই আমার এরকম একটা অবস্থার মধ্যে, যে আমি তো বাইকে করে আসতাম রাতের বেলা, মাঝরাতে এরকম হতো, তো আমাদের বাসার পাশে যে দোকানদার তারা একটু আর চোখেই দেখতো। এবং একদিন যেটা হলো, আমি আসলাম, আমাকে ফোন দিল যে দুলাভাই তো ভালোই। আমাকে দুলাভাই ভালো মানে, পরে বলে কি আপা বিয়ে করছেন কবে, দাওয়াত দিলেন? আশ্চর্য কথাবার্তা, একটা নিজের মতো করে দাঁড় করিয়ে নিলে তো হবে না, আপনারা এভাবে কেন কথা বলেন? না আমি সেটা আমার ফ্রেন্ড, আব্বা তো অসুস্থের জন্য দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই এলাকায় অনেক বছর ধরে থাকি, বুঝতে পারছি, মানে আমাকে বললেই পারতেন, আমি দিয়ে আসতাম আপনাকে। কারোর সাথে চলাফেরা করলে একটা না একটা সম্পর্কে আমাদের আবদ্ধ করে। আমি একটু সিমকির কাছে যেতে চাই। যে কথাটা একটু কিছুক্ষণ আগে আপনি বললেন যে মেয়েরা মেয়েদের শত্রু কিনা, যে এটা আমি বলবো যে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আসলেই শত্রু। আমি যখন ইউনিভার্সিটি ভর্তি হই, ফার্স্ট ইয়ারে যখন ক্লাসে যাওয়া নিয়মিত শুরু করি আর কি, তো দেখতাম কি আমি একটু ড্রেসের দিক থেকে একটু ছিলাম, আমি প্যান্ট পরতাম বেশি, শার্ট পরতাম। আমার বাবা আমাকে ছেলেদের মতোই বড় করেছে, তো আমি যখন যেতাম ইউনিভার্সিটি, মেয়েরা আমার দিকে বেশি মানে লক্ষ্য করতো, যে বাঁকা চোখে তাকাতো যে কী পড়ছে বা এই ধরনের। একদিন তো এক ডিপার্টমেন্টের এক সিনিয়র আপু আমাকে ডাকলো, ওনারা অনেকগুলো আপু বসে আছে, আমাকে ডাকলো, শিম্পি এখানে আসো। আমি গেলাম, বলে তোমার সাহস তো কম না। আমি তো ভয় পেয়ে গেছি, আমি কী করলাম, আমি যে সাহস তো কম না বলতেছে। বলে তোমার সাহস তো কম না, তুমি প্যান্ট ফতুয়া শার্ট এগুলো পরো, ডিপার্টমেন্টে এগুলো পরে আসো, কীভাবে তোমার লজ্জা করে না? আমাকে এভাবে বলছে না। আমি বলছি কেন, এটা তো পোশাক আপু, তাহলে লজ্জা কেন করবে? এটা বলে আমি ওখান থেকে চলে আসছি। তো কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় মেয়েরাই শত্রু। কি বলবেন আপা? না আসলে এটা ব্যাপারটা ডিপেন্ড করে মানসিকতার উপর। মনে হয় যেটা হচ্ছে যে আমরাও তো সমাজের বাইরে না, আমরা নারী জাতি, আমাদেরকে ওভাবে তৈরি করে ফেলা হয়েছে। আমি ওই একই চিন্তায় আছি। আমরা সবাই যেটা বলছে যে সমাজ কি বলবে, তুমি এখানে এইভাবে পড়ে আসছো কেন, আমি ছেলে বন্ধু না মেয়ে বন্ধু, কার সাথে আমি যাচ্ছি কি না যাচ্ছি, এই জিনিসগুলো আমরা আমাদের মন থেকে আগে এটা সরিয়ে ফেলবো।
আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে লালন পালন না করলে তাহলে সে বাপ হয়েছে কেন, বা সে কেন বঞ্চিত হবে এই সুন্দর একটা সম্পর্ক থেকে। তো আমার মনে হয় আমাদের নিজেদের মধ্যে এটাকে পরিবর্তন করাটা খুবই ঘর থেকে শুরু হোক। আমি আমার ছেলে ঘর থেকে শুরু করতে গেলে আমি একটা বিষয় যেটা বললাম যে আমরা নিজের মধ্যে থেকে শুরু হোক। কিন্তু আপা যতটা আমি একটা স্বনির্ভর নারী হিসেবে যতটা প্রতিবাদ করতে পারি, শুরু করেছি তো আমি তো প্রথম থেকে। নিশ্চয়ই সামিয়া শুরু করেছে, তো থাকতে হবে, এটা তো ছোটবেলা থেকেই তো শুরু হয়েছে। এটা তো একদিনে হঠাৎ করে একটা পজিশনে এসে তো শুরু হয়নি। আর এই পজিশনে আসতে পেরেছে কিন্তু ছোটবেলা থেকেই প্রতিবাদ করে করেই চলে আসছি। তো এই জিনিসটা আমাদের সবার মধ্যেই চলে আসতে হবে যে আমি একজনের একটা খুব নারীবাদী বলি না, একটা নারীবাদী লেখকের একটা লেখায় পড়লাম, গল্প উপন্যাস লেখেন তিনি লিখেছেন যে এই সমাজে নারীরা যখন বস হয় তারাও পুরুষ বসদের মতো আচরণ করা শুরু করে। আমি খুব অবাক হলাম কথাটাতে, কারণ পুরুষ নারী বস বলে তো কোনো কথা নয়। আমি যখন একটা পজিশনে থাকবো আমার কিছু দায়িত্ব থাকবে, আমার শাসন করার কিছু অধিকার থাকবে, আমার কাজগুলো আদায় করার কিছু ব্যাপার থাকে। বস সেখানে পুরুষ নারী হিসেবে যদি আমি নারীবাদী হিসেবে অন্য নারীকে ছোট করি তাহলে তো আমার নিজের মানসিকতারই সমস্যা। একটা প্রতিবেদন নিয়ে বলি, পুলিশের উপর একটা প্রতিবেদন হয়েছে, নারী পুলিশের উপর। তো কমনওয়েলথ হিউম্যান রাইটস ওয়াচ করেছে কাজটা, তো আমি সেই কনফারেন্সে ছিলাম। সেই রিপোর্টে দেখলাম যে কনস্টেবলরা নারী এসপিদেরকে আপা বলেন কনস্টেবলরা, আর পুরুষ এসপিরা মহিলা এসপিদেরকে বলেন স্যার বলেন। তার মানে আপা বলছেন, মানে ওর এই কনস্টেবল লেভেলে বা এই লেভেলের মানুষগুলোর মধ্যে একটা সচেতনতা দাঁড় করাতে হবে যে তুমি কেন তাকে আপা বলছো, সে তাকে স্যার বলবেই না। এরকম পুরো রিপোর্টটা ইন্ডিয়া থেকে প্রকাশ হয়েছে। তারপরে গতকাল একটা দৈনিকে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা গবেষণা হয়েছে যে 43% নারী সংসার দেখভাল করার জন্য চাকুরি ছেড়ে দিয়েছে। বাংলাদেশে এটা কমন ঘটনা। হ্যাঁ, বাংলাদেশে তো এটা কোনো বিষয় না। আমার নিজের দুই বোনই চাকরি ছাড়তে বাধ্য হয়েছে কারণ বাচ্চা দেখার কেউ নেই। বাচ্চারা ভবিষ্যতে বড় হলে তারপর চাকরি করবে। আমি নিজে আজকে এই জায়গাটা আসতে পারতাম না যদি আমার বাবা আমাকে সাপোর্টটা দিতেন। আমার হাজবেন্ড খুবই শেয়ার করে সবকিছুতে, ও খুবই হেল্পফুল, পজিটিভ ব্যাপারও আছে। আমি এত হ্যাপি। আমি আমার ফ্যামিলির দিক থেকে আমার একটাই ছেলে, আমি প্রায় সময় আমি কাজে বাইরে থাকি, আমার 8টা-9টা বেজে যায় আসতে আসতে। দেখা যায় আমার হাজবেন্ড যদি আগে অফিস থেকে চলে আসে, ও রাতে, আমি সবসময় বলি আমার সবচেয়ে কষ্ট লাগে মশারি কাটাতে, টেবিল গুছাতে খাওয়ার পরে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার অনুষ্ঠানটি একেবারে শেষের দিকে, এবং আপা আমার যেটা মনে হয় কি, নারী নয় পুরুষ নয়, আমরা মানুষ হিসেবে সবাইকে সম্মান করে, মানুষ হিসেবে সবাইকে শ্রদ্ধা করে এবং সকলের কাজকে গুরুত্ব দেয়া, এর মধ্য দিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। নাহলে 2017 সালে এসেও যদি আমাদের যৌতুকের কারণে মেয়েদের মৃত্যু হয়, ধর্ষণের শিকার হতে হয়, এই লোলুপ বৃষ্টি ত্যাগ করতে হবে ঘর থেকে, শুরু করতে হবে আপনার সন্তানের কাছ থেকে। আজকের মতো শেষ করছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানটি।